পতিত আওয়ামী লীগের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে। এই টাকা দিয়ে যত বাংলাদেশের যত ক্রিমিনাল আছে, হিরোইনচি, আপনার হেরোইন খোর সবকে তারা এগুলো টাকা দিয়ে, এবং যারা পেশাদার ডাকাত আছে, যারা ডাকাতি করার পেশা, তাদেরকে লাগিয়ে দিয়েছে। তোমরা ডাকাতি করো, ছিনতাই করো, খুন করো, পুলিশি এবং ব্যবস্থা, যেটা আইন ব্যবস্থা আমরা দেখবো, এবং তোমাদেরকে এত অনেক টাকা দেওয়া হবে। এজন্য তারা এগুলো করছে। ভারত এবং পতিত আওয়ামী লীগের লাভ হচ্ছে। তারা বগল বাজাচ্ছে। এই ২ টা মারামারি করলে আমাদের লাভ। তা আমাদেরকে এখন আর বদর করতে পারবে না। আমরা একটু ফ্রি থাকবো। আমরা একটু টাকা পয়সা খরচ করে একটু ব্যবস্থা করব। এই যে আজকে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখলাম, এবং আপনিও দেখলেন, এই যে অবস্থাটা, এটা কি মনে করছেন এমনি সবার কাছে তাদের, আমাদের নিহত অফিসার সহ যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং তাদের জন্য যেন সুষ্ঠু বিচার হয় এটার দাবি আবার জানাই। আজকে আবার সকালবেলা ভোরবেলা একটা খবর পেলাম, আমাদের চট্টগ্রামের অবিসংবিত একজন নেতা, পোর খাওয়া নেতা, এবং বলা যায় এরকম নেতা বিএনপিতে খুব কম, ১-২ জন থাকতে পারে, আব্দুল্লাহ নোমান, আমাদের প্রিয় নোমান ভাই, উনি আবার সকাল ভোরবেলা মারা গেছেন। এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমার দিনটা গেছে আজকে, আমাদের এখানে তো এখন দুপুর, গতকাল আর কি আপনাদের। কিন্তু আমি তারও রোগের মাগফিরাত কামনা করি। তবে শেষবার যখন ওনার সাথে আমার দেখা হয়, ওনার সাথে আমি ছবি তুলতে পারিনি। উনি অসুস্থ ছিলেন ওনার বাসায়। ওনার মাথার কাছে বসেছিলাম, কথা বলেছিলাম। ওনার কথাবার্তায় দুঃখ দেখলাম যে উনি বিএনপিতে মূল্যায়িত হননি। এই দুঃখটা কিন্তু উনি আজীবন নিয়ে চলে গেলেন। এটাই হয় আসলে। বিএনপিতে আব্দুল্লাহ আল নোমানের মতো লোক স্থায়ী কমিটিতে স্থান পায় না। অথচ শেখ কামালের বন্ধু, bosom ফ্রেন্ড, ব্যাংক ডাকাতিতে অংশগ্রহণ করা, সে রাতে শেখ কামাল সহ বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছিল। সেই খুলনার, সেই খুলতার সরি টুকু, সেই টুকু কিন্তু স্থায়ী কমিটির সদস্য পায়। এমনকি ভারতে ৯ বছর থাকার পরে এসে রহস্যজনকভাবে ভারতে কি করেছে জানি না, সালাউদ্দিন আহমেদ, উনিও বিএনপি ইসলামিক কমিটির স্থান পান। অথচ আব্দুল্লাহ আল নোমানের মতো লোক, সৎ, পরীক্ষিত মুক্তিযোদ্ধা, তাকে কিন্তু এখানে দেওয়া হয় না। এটাই বিএনপির আইরনি। আমি আশা করব ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমান যেন যারা মূল্যায়নের যোগ্য, বিএনপির জন্য করেছেন, করছেন, করবেন, বিশ্বাসযোগ্য, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। আওয়ামী লীগ থেকে ধরে নিয়ে এসে ওই সুলতান মোহাম্মদ মনসুর, ওই ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, তাদেরকে আপনাদের পদ দিতে কোনো কষ্ট হয় না। কারণ বিএনপিতে যারা সারা জীবন বিএনপির জন্য দিল, তাদেরকে আপনারা মূল্যায়ন করতে চান না। কেন চান না? আপনারা কি একবারও দেখাতে পারবেন? একজন বিএনপির নেতা আগে ছিল, ছাত্রদল করত, বা সভাপতি ছিল, বা আগের বিএনপি নেতা ছিল, সে আজকে আওয়ামী লীগে কোন জায়গাতে পজিশনে ছিল বা আছে? বেঈমানরা ছাড়া, ওই কয়েকজন মেজর আখতারুজ্জামান টামান বেঈমানরা ছাড়া, তারা পল্টিবাজ। এছাড়া তো আওয়ামী লীগ আপনাদের একটা নেতাকেও নেয়নি। আপনারা তাদেরকে নিয়ে নেতা বানান কেন? গোলাম আল্লাহ রনিকে আপনারা দেন কেন? নমিনেশন দেন কেন? এখন আমার নুরুকে নমিনেশন দেওয়ার জন্য বলেন কেন? এগুলি তো আপনাদের হীনমন্যতা। নিজের পায়ে দাঁড়াতে শেখেন ভাই। নিজের নেতাদেরকে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তাদেরকে মূল্যায়ন করেন। তারপরে যদি নেতা শর্টেজ পড়ে, আপনি বাইরে থেকে হায়ার করে আনবেন। এটা আমি বললাম, আমি দুঃখের সাথে বললাম। কথাগুলি খুব কষ্ট দেয় মনে আমার। এবার আমি আসি আপনার তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের সাথে। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। আমি এটা করতে চাইনি। আমি ১ মাস ১.৫ মাস ধরে আমি দেশ থেকে ফিরে এসেছি ১ মাস। আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি। কিন্তু তারপরে মনে করেছি পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু উন্নতি হয়নি। আমি যখন এবার দেশে গিয়েছি ১৫ বছর পরে, যাওয়ার আগে আমার এখানে এম প্রফেসর ইউনূসের ভাইগনা, উনি আমার সাথে খুব ঘনিষ্ঠ পরিচিত। উনি একজন ডাক্তার, উনি একজন গবেষক। এখানে উনি ইউনিভার্সিটিতে পড়ান, উনার ওয়াইফও ডাক্তার। উনি আমার সাথে খুব ভালো, আমার সাথে খুব ভালো সম্পর্ক হতো। উনার সাথে আলাপ হলো। উনি বললেন যে, "আপনি গেলে আমি একটা প্রফেসর ইউনূসের সাথে আপনার সাথে একটা দেখা করার ব্যবস্থা করব। আপনি তার কিছু উপদেশ, আপনার যদি কোন ইনপুট থাকে দিতে পারবেন।" আমি বললাম, "ভালো কথা, আপনি বলেন।" উনি আমাকে জনৈক নজরুল ইসলাম মঞ্জু, বোধহয় উনার নাম, ওই যে এবি পার্টির সভাপতি, জামাতের যে বি টিম এবি পার্টি, তার সভাপতি। উনার নাম্বার দিলেন, উনার সাথে যোগাযোগ করতে বললেন। আমি ২-৩ বার উনার সাথে ফোনে কথা বললাম, এবং উনি আমাকে ১ম বললেন যে, "আমি আপনাকে জানাচ্ছি, কখন অ্যাপয়েন্টমেন্টটা করে দিব।" তারপরে তো উনি আর আমাকে রেসপন্ড করলেন না। তো আমি একটু কষ্ট পেলাম, বিরক্ত হলাম, একটু লজ্জাও পেলাম। আর কিছু বললাম না। এখানে আসার পরে আমি, এই ভদ্রলোক আমাকে বললেন যে, তারা বিএনপির ভাবাপন্ন, বিএনপি ঘেঁষা লোকদের সাথে প্রফেসর ইউনূসের সরকারের সাথে যোগাযোগ তারা যেন না করতে পারে, এজন্য তাদের উপর নির্দেশ আছে, যেন তারা আমার সাথে যোগাযোগ করতে দেয়নি। আমি কোন নেতা না, কোন কিছু না, পদধারীও না। আমি একজন সাংবাদিক বা সংবাদকর্মী, বা একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি প্রফেসর ইউনূসকে কিছু কথা বলতে চেয়েছিলাম। ওনার সাথে আমার আগেও ২ বার দেখা হয়েছে।
মতবিনিময় হয়েছে, কিন্তু পলিটিক্যাল কোনো কিছু না। এবার আমি ওনাকে কিছু সেনাবাহিনী সহ বাংলাদেশের ব্যাপারে কিছু উপদেশ, কিছু সাজেশন দিতে চেয়েছিলাম। আমার ক্ষুদ্র জ্ঞানে। কিন্তু এই এবি পার্টির এই সভাপতি এই ধান্দাবাজের কারণে আমি সেটা করতে পারিনি। তারা একটা নেক্সাস বানিয়েছে এখানে। এই যে মজুমদার, কামাল আহমেদ মজুমদার সব এই মঞ্জু সাহেবের সিলেকশন। উনি এরা সব এগুলা করছে। ব্যারিস্টার ফুয়াদ সহ তারা এই সরকারটাকে ঘিরে রেখেছে। এখানে বিএনপির কোন ইনপুট যেন না হয়, যোগাযোগ যেন করতে না পারে, তারা করছে। তবে আমি তাদেরকে অনুরোধ করব, বিএনপিকে আপনারা এত তাচ্ছিল্য তুচ্ছ করবেন না। বিএনপি ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনে টিকে ছিল এবং আছে। বিএনপির অনেক ভুল থাকতে পারে। তাদের শীর্ষ নেতৃবৃন্দ বিদেশে এবং বাংলাদেশের জেলখানায় বন্দী থাকায় তাদের অনেক সময় মতদ্বৈততা ছিল। তাদের ডিসিশন মেকিং এ ভুল ছিল। অনেক সময় ডিজিএফ এর চাপে, বিভিন্ন চাপে তাদের নেতারা অনেক সময় নিউট্রালাইজ হয়ে গেছে। তারপরেও বিএনপিকে কিন্তু আপনারা ভাঙতে পারেননি, বিএনপিকে দমাতে পারেননি, বিএনপিকে নিষিদ্ধ করতে পারেননি, কিছুই করতে পারেননি। তাই এইসব ছোটখাটো এবি পার্টি-টাটি তারা এই বিএনপিকে নিশ্চিহ্ন করবে, বিএনপিকে ডাউন করবে, এইসব মনে করার কোনো কারণ নেই। তাই আমি অনুরোধ করব, আমি এখনো আবার আশাবাদী যে বিএনপি এবং জামাতের মধ্যে যেই 18 বছরের জোট ছিল এবং জামাত ইসলামী যেটা এখন ভাব দেখাচ্ছে বিএনপি তাদের একেবারে প্রতিপক্ষ, বিএনপিও জামাত ইসলামের পিছনে উঠে পড়ে লেগে গেছে, এটা কিন্তু ভুল হচ্ছে। আমি আবার বলছি, জামাত ইসলামীকে যে বা যারা বুদ্ধি দিচ্ছে যে আপনারা ক্ষমতায় চলে যাবেন, তাদেরকে জ্ঞাতার্থে বলছি, কখনোই জামাত ইসলামীকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যেতে দেবে না। কারা দেবে না? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছে, যারা ইসলাম বিদ্বেষী, মুখে যাই বলুক না কেন, ভিতরে ইসলাম বিদ্বেষী, তারা কখনোই এটা মেনে নেবে না। বিএনপির সাথে জোটে তারা গিয়েছিল এবং সফলভাবে ছিল। আবার হয়তো জোটে যেতে পারবে। আপনার বিগত কয়েকদিনে ২-৩ টে আপনার যেই আইনজীবীদের যে নির্বাচনগুলো হয়েছে কয়েকটা জায়গাতে, বরগুনা-টরগুনা, ঠিক এক্সাক্টলি নাম মনে নাই। সেখানে আমরা দেখলাম জামাত ইসলামী একটা জায়গাতে কোন সিট, কোন আসন পায়নি, পদ পায়নি। একটা বোধহয় ২ টা পেয়েছে আর বিএনপি জিতেছে। কেন আপনারা এটা করছেন? আওয়ামী লীগ নাকি ৪ টা আসন পেয়েছে, পজিশন পেয়েছে, পদ। তো এটা করেন না আপনারা। প্লিজ আপনারা এটা করেন না। আপনার পরীক্ষিত বন্ধুকে ফেলে এভাবে আপনারা করেন না। আপনাদের কোন লাভ হবে না। যেই আপনাকে এই বুদ্ধিটা দিক, আপনারা আর ভুল করেন না। আপনাদেরকে ঐতিহাসিকভাবে কিছু ভুলের ব্যাপারে আপনাদেরকে বলা হয়। এটা আপনারা ২৪ সালে, ২৫ সালে আর করেন না। এটা আমার অনুরোধ, ব্যক্তিগত অনুরোধ। আমি আপনাদের দলের সাথে অনেকদিন ধরে আপনারা আমাদের সাথে জোটে ছিলেন। আমি আপনাদেরকে শিবিরদের এবং ছাত্রদেরকে পছন্দ করি। এবং তাদের মধ্যে যে এখন যুদ্ধংদেহী ভাব, এতে লাভ কার হচ্ছে? এটা কার লাভ হচ্ছে? এতে তো কোনো বাংলাদেশের লাভ হচ্ছে না। জনগণের লাভ হচ্ছে না। জনগণের প্রতিফলন হচ্ছে না। এখানে ভারত এবং পতিত আওয়ামী লীগের লাভ হচ্ছে। তারা বগল বাজাচ্ছে। এই ২ টা মারামারি করলে আমাদের লাভ। তা আমাদেরকে এখন আর বদার করতে পারবে না। আমরা একটু ফ্রি থাকবো। আমরা একটু টাকা পয়সা খরচ করে একটু ব্যবস্থা করব। এই যে আজকে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখলাম এবং আপনিও দেখলেন, এই যে অবস্থাটা, এটা কি মনে করছেন এমনি হয়েছে? এটা আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের লক্ষ হাজার কোটি টাকা তারা চুরি করেছে। এই টাকা দিয়ে বাংলাদেশের যত ক্রিমিনাল আছে, হিরোইনচি, আপনার হেরোইনখোর, সবকে তারা এগুলো টাকা দিয়ে, এবং যারা পেশাদার ডাকাত আছে, যারা ডাকাতি করার পেশা, তাদেরকে লাগিয়ে দিয়েছে। তোমরা ডাকাতি করো, ছিনতাই করো, খুন করো, পুলিশি এবং ব্যবস্থা, যেটা আইন ব্যবস্থা আমরা দেখব, এবং তোমাদেরকে এত অনেক টাকা দেওয়া হবে। এজন্য তারা এগুলো করছে এবং সরকারকে একটা সেবা প্রতিপন্ন করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডাউন করার জন্য, যাতে করে নির্বাচনটা অচিরে না হয়। হান্ট এই ধরনের বিভিন্ন অপারেশনে তারা বিজি থাকে। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। কেন বিএনপি জামাত আজকে একজনের মুখ দেখবে না? কেন? ওনাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে। কেন? জনগণ তো বিশ্বাস করবে। তাহলে আপনারা 18 বছর জোটে ছিলেন কেন? হ্যাঁ, হতে পারে জামাতের হয়তো অনেক দুঃখ আছে, বিএনপি মূল্যায়ন করেনি। কিন্তু তারপরেও ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আমাদের প্রধান শত্রু বিএনপি জামাতের দুজনের শত্রু না। আমাদের প্রধান শত্রু ভারত এবং পতিত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনুসারী যারা আছে, যারা এখন আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা আবার আসবে স্বপ্ন দেখে, তারা হলো আমাদের শত্রু। এদেরকে নির্মূল না করা পর্যন্ত আমরা যদি নিজেরা মারামারি করি, যেটা আপনি সেনা প্রধানের কথাটা বললেন, এটা পরবর্তীতে আসবো। সেটা এখানে কিছু কথা ইম্পোর্টেন্ট আছে, কিছু কথা আমার পছন্দ হয়নি। আমি সেটা বলব। আমি নিঃসংক চিত্তে কথা বলি ভাই, আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই। কোনো কাউকে আমি ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তো আমি যেটা মনে বুঝি এবং যেটা জনগণের জানা উচিত, আমি বলার চেষ্টা করব।